কলম শহীদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সের আমার আজকের আয়োজনে। মূলত কথা শুরু করতে চাই, কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। ঐক্যমত কমিশনের আলোচনা চলছে, এখনো চলমান। দেখছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা চলছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রী পদের মেয়াদ কতদিন হবে, এই বিষয়গুলো, এবং ঐক্যমত এখনো পৌঁছানো যায় নাই। এবং নাহিদ ইসলাম বলছেন, এনসিপি নেতা, তিনি বলছেন যে গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত না হয়ে অগুরুত্বপূর্ণ বিষয় হলে সেটাকে তিনি মৌলিক সংস্কার হিসেবে তারা মানবেন না। আবার আগেই তো রয়ে গেছে যে মৌলিক সংস্কার না হলে নির্বাচন নয়, এনসিপি জামাত বলে রেখেছে। সব মিলিয়ে আসলে মানে এই বাস্তবতায় কি মনে হচ্ছে এই ঐক্যমত কমিশনের যে ফলাফল হতে যাচ্ছে সেটি খুব কার্যকর কিছু হতে যাচ্ছে কিনা, এক। এবং এর উপরেই তো আসলে ভিত্তি হবে, মানে এর উপর ভিত্তি করেই তো হবে জুলাই চার্টার, ঐক্যমতের ভিত্তিতে। সেই জুলাই চার্টারটা জুলাই হবে বলে ডক্টর মোহাম্মদ ইউনূসও বলে রেখেছেন, প্রধান উপদেষ্টা। জুলাই চার্টার জুলাই হবে বলে আস্থা রাখা যাচ্ছে কিনা? না, জুলাই চার্টার তো 1 জুলাই তো চলে গেছে এবং আরেকটা জুলাই আসছে, তখন জুলাই চার্টার করার কথা বলা হচ্ছে। তো জুলাই মাসে হলে এটা হয়তো জুলাই চার্টার হবে এবং সেই চার্টারে কি কি থাকবে সেটা নিয়ে ঐকমত্য কমিশনে আলাপ আলোচনা হচ্ছে। আপনি যেভাবে বললেন যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো ঐকমত্য পায়নি। এখন দেখেন যে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি। যদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংবিধান সংসদের সংশোধনের সাথে সম্পর্কিত হয়, তাহলে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, সেগুলো নিয়ে ঐক্যমত হতে পারে বা নাও হতে পারে। সেই আলোচনার ভিত্তিতে যদি কোনো ঐক্যমত্য হয়, তখন যে পরবর্তী নির্বাচন যখন হবে, সেই নির্বাচন কখন হবে আমি ঠিক জানি না। একটা টাইম ফ্রেম আছে, এখন ফেব্রুয়ারি শোনা যায়, কিন্তু আছে ডিসেম্বর থেকে জুন। কিছু কিছু সংস্কার হলে ডিসেম্বরে, কিছু কিছু বেশি হলে জুনে, তার মধ্যে এপ্রিল, এবং এখন লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারির প্রথমার্ধ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। বাট কিছুই কিন্তু এখনো নিশ্চিত না। অন্যদিকে এই যে লন্ডন কেন ঘোষণার নিশ্চিত না? পরে মানে আমাদের ফেব্রুয়ারি প্রথমার্ধে প্রধান হবে এটি নিশ্চিত কেন হওয়া যাচ্ছে না? মানে বিএনপি তো সন্তুষ্ট হয়ে আসলো। নিশ্চিত নয়, নিশ্চিত নয়। বিএনপি সন্তুষ্ট, কে সন্তুষ্ট, কারা সন্তুষ্ট, তাতে তো আর নির্বাচন নিশ্চিত হবে না। যেমন নিশ্চিত নয় এই জন্য যে আমাদের প্রধান নির্বাচন কমিশনারই তো নিশ্চিত নয়। উনি তার রিয়াকশনে বলেছিলেন বা রেসপন্সে বলেছিলেন যে এই ঘোষণা তো কোনো সরকারি বা আনুষ্ঠানিক ঘোষণা নয়, এই ঘোষণায় কারো কোনো স্বাক্ষর নেই, এবং এই ঘোষণার মধ্যে কতগুলি বাট কিন্তু যদি এসব আছে। তো হুম। সেই সব কারণে ওই সব না ঘটলে পরে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এটা কেউই নিশ্চিত নয়। হুম। এবং নির্বাচনের তারিখ এবং শিডিউল ঘোষণা না করা পর্যন্ত নাগরিক হিসাবে আমি কোনো নিশ্চিত বোধ করছি না, কারণ এই নির্বাচনের তারিখ নিয়ে অনেক কথাবার্তা জনাব হয় আকবর এবং শহীদ খান, আলোচনা তাহলে হয়। আসলে আমি আসলে মূল ঐক্যমতের ঐক্যমত কমিশন নিয়ে নিশ্চয়ই আপনিও বলবেন বলছিলেন, কিন্তু এই প্রশ্নটা একটু করতেই চাই, আমি বারবারই করছি যে তাহলে কিসের ভিত্তিতে বিএনপি সন্তোষ প্রকাশ করলো? কারণ এই নির্বাচন বিষয়ে কথা হয়ে আগে তারা অসন্তুষ্ট হয়েছে, দল নিয়ে গিয়ে দেখা করে প্রধান উপদেষ্টার সাথে রোডম্যাপ না পেয়ে বলেছে যে অসন্তুষ্ট। তখনও ডিসেম্বর থেকে জুনের মধ্যে কথা বলা হয়েছে এবং স্পষ্ট করে গণমাধ্যমে বলেছে অসন্তুষ্ট শব্দটি ব্যবহার করেছে। আর এখানে যৌথ বিবৃতির আগে তারা বলল সন্তুষ্ট। একই রকম টার্মস ছিল, প্রয়োজনীয় সংস্কার যদি সম্পন্ন হয়। তাহলে সন্তুষ্ট হলো আসলে কিসের ভিত্তিতে, কি মনে হয়? আহ সন্তুষ্ট এই ভিত্তিতে বলতে পারেন যে একেবারে এপ্রিলের দিকে যে নির্বাচন ফেলে দেওয়া হয়েছিল বা এপ্রিলের কথাটা যখন আসে, তখন তারা যেহেতু ডিসেম্বর নিয়ে আলোচনা করছিলেন বা দাবি তুলছিলেন, সেই অর্থে মাঝামাঝি সময় ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যদি নির্বাচন হয়, সেই ক্ষেত্রে তারা সন্তুষ্ট হতে পারেন যে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে হলে তাদের অসন্তোষ নেই, এটা বলতে পারেন। বাট তারা আরো বিবেচনা করবেন, দেখবেন কিভাবে কি ঘটে। এখন ঐকমত্য কমিশনের ব্যাপারে যা যা আলোচনা করছি আমরা, যে তারা বিভিন্ন বিষয়ে ঐকমত্য হচ্ছে না বা একমত হতে পারছেন না, এবং না পারলে মৌলিক সংস্কার না হলে নির্বাচনের বিষয়টা নিয়ে নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছে, বিশেষ করে এনসিপির পক্ষ থেকে এবং জামাতের পক্ষ থেকে। এবং ছাত্র গণ অভ্যুত্থানের পরে জন্ম নেওয়া এনসিপি একটা রাজনৈতিক শক্তি, তাদের সাথে বর্তমান সরকারের একেবারে সম্পর্ক খুব খুব গভীর বা নিবিড়, এবং সরকার প্রধানের উৎসাহে এই দলটি গঠিত হয়েছে। এবং এই দলটির সাথে যে সরকারের যে আচার আচরণ বা সরকার যেভাবে এই দলটিকে ট্রিট করে, তাতে বোঝা যায় যে তারা একটা স্পেশাল অবস্থানে আছে। যেমন ধরেন যে যখন বিএনপি কে ডাকা হয় কিংবা জামাতকে ডাকা হয়, তখন এনসিপি কেও ডাকা হয়, যদিও এনসিপি এখন পর্যন্ত রেজিস্টার্ড কোনো দল না। তাদের সাথে তারা হয়তো ডাক পেতে পারতেন পরের দিন অন্যান্য দলের সাথে, অন্যান্য ছোট ছোট দলের সাথে ডাক পেতে পারতেন, সেটা হতে পারতো, বাট তখন ডাকা হয়।
যেমন ধরেন এনসিপি যখন কোনো দাবি করে, একদিন দুদিন আন্দোলন করলে তাদেরকে পুলিশ কোনো ব্যবস্থা নেয় না, 144 বাংলাও কিছু বলে না, এবং তাদের দাবির ভিত্তিতে অনেক সিদ্ধান্ত হতে আমরা অতীতে দেখেছি। এবং তারা হুমকি ধামকি এবং অনেক কিছু, তারা আন্দোলন করবেন, আবার অভ্যুত্থান করবেন, এইসব কথাবার্তা বলেন। সুতরাং তাদের একটা শক্তি আছে, শক্তিমত্তা আছে, তারা মনে করেন, এবং তাদের প্রতি বর্তমান সরকারের একটা সমর্থন আছে। এখন আমরা মৌলিক সংস্কার মানে কি? আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে থাকবেন, নাকি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যাবেন? অথবা আপনি পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে করবেন? আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে কিনা? আপনার 100 আসন যদি নারীদের জন্য রিজার্ভ থাকে বা সরাসরি নির্বাচনের ব্যবস্থা থাকে, তাহলে নির্বাচনটা কিভাবে হবে? এই সব কিছুই, আরো অনেক কিছু সরাসরি সংবিধান সংশোধনের সাথে যুক্ত, এবং সংবিধান সংশোধন না হলে এগুলো করা যাবে না। সুতরাং আপনি সংবিধান সংশোধন তো করতে পারছেন না, আপনি এই সংবিধানকে ফেলে দিতে পারছেন না। ফেলে দিলে জনগণ এটা মেনে নেবে না, এরকমই একটা ধারণা করতে পারি আমরা। তো এই যে সংবিধান আপনি ফেলে দিতে পারবেন না, বা বিএনপি এই সংবিধানের অধীনেই নির্বাচন করতে চায়, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার এই সংবিধানের অধীনেই শপথ নিয়েছে। এবং এনসিপি আগামীকাল এই নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনের বাতিল করার জন্য তারা দাবি করেছিল, তাদের যেহেতু লাস্ট ডেট কালকে, তারা কালকে তাদের রেজিস্ট্রেশনের জন্য খসড়া গঠনতন্ত্র জমা দিবে এই নির্বাচন কমিশনের কাছে। তো বাইরের কথা একরকম, মাঠের কথা একরকম, আমার কার্যক্রম একরকম আমরা দেখছি। একটা হতে পারে যে আমরা ঐক্যমত্য হতে পারি, কিসের ভিত্তিতে ঐক্যমত্য হতে পারি? যে আমরা পার্লামেন্টের পার্লামেন্টের সাথে প্রেসিডেন্টের যে ক্ষমতার যে ভারসাম্য, সেই ভারসাম্যের ক্ষেত্রে আমরা কিছু কিছু পরিবর্তন আনতে পারি, সে ব্যাপারে আমরা ঐক্যমত্য হতে পারি। আমরা 100 আসন কিভাবে নির্বাচিত হবে নারীরা, সেটার ব্যাপারে আমরা ঐক্যমত্য হতে পারি। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে ঐক্যমত্য হতে পারি। আমরা একজন ব্যক্তি বা একজন, যিনি রাজনৈতিক দলের প্রধান, সেই রাজনৈতিক দলকে জনগণ যদি পছন্দ করে, ভোট দেয়, তারা যদি, তাদের মধ্য থেকে যদি একজন প্রধানমন্ত্রী হন, তিনি দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, এইসব ব্যাপারে ঐক্যমত্য হতে পারি। কিন্তু সেই সব কিছু করার জন্য, এগুলো যদি মৌলিক ধরি আমি, তাহলে সেই সব কিছু করার জন্য আপনার সংবিধান সংশোধন করতে হবে। সেই জন্যই একটি নির্বাচন করতে হবে, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ, ভালো নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাদেরকে নির্বাচিত করবে, যাদেরকে সমর্থন করবে, যাদেরকে ভোট দিবে, হুম। যে দলকে বা যে গোষ্ঠীকে ভোট দিবে, তারা একটা সরকার গঠন করবেন, এবং তারা তখন সকলের সমন্বয়ে একটা সংবিধান সংশোধনের একটা কাজ হাতে নিতে পারেন। কিন্তু এটা যে এখানে আমার করা আসলে সম্ভব, অনেকগুলো এটা প্রশ্ন 91 জমে সালে যাচ্ছে, কিন্তু প্রমাণিত তারপরেও হয়েছে। এই ঠিক শেষ জায়গা থেকেই প্রশ্নটা করি। আরো অনেকগুলো প্রশ্ন জমে গেছে, যদি আসে কথা প্রসঙ্গে আবার করব। জনগণ যাকে ভোট দেবে সেভাবেই তারা সংস্কারটা করবে তাদের জনগণের ম্যান্ডেট অনুযায়ী। কিন্তু এই প্রশ্নটাই কিন্তু মানে আপনি যেই বিষয়ে কথা বলছেন এই প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন চ্যাথাম হাউসের সাংবাদিক ডক্টর মোহাম্মদ ইউনুসকে, যে এই সংস্কারের আইডিয়াটা জনগণকেই কেন পছন্দ করতে দেয়া হচ্ছে না, যে রাজনৈতিক দলগুলো তাদের আইডিয়া নিয়ে আসবে, জনগণ পছন্দ করবে, যে দল পছন্দ, যে যার আইডিয়া পছন্দ হবে তারা গিয়ে সেই জনগণের আইডিয়াটাকে বাস্তবায়ন করবে। তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে না, জনগণ সংখ্যানুপাতিক মানে এটা হলেই ভালো হতো, কিন্তু জনগণ সংখ্যানুপাতিক নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এই বিষয়গুলো বোঝে না। জনগণ ভোট দেয় টাকার বিনিময়ে, যে যত বেশি টাকা দেবে তার পক্ষে জনগণ ভোট দেবে, অর্থাৎ তাদের উপর এটা ছাড়া যায় না। তাহলে কি বার্তাটা এরকম মানে যে জনগণ বুঝতে পারে না, জনগণ বোঝে না, জনগণ সৎ না, ভোট দেওয়ার ক্ষেত্রে অসৎ, কিন্তু রাজনৈতিক দলগুলো বা ডক্টর মোহাম্মদ ইউনুস এর সরকার, রাজনৈতিক দলগুলো তারা বুঝতে পারছেন এবং তারা সৎ? দেখেন, জনগণের ব্যাপারে যদি এই ধরনের কথা বলা হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। জনগণের কোনো কোনো অংশ যে টাকার বিনিময়ে ভোট দেন না, এরকম একেবারে বলা যাবে না যে না, আমাদের দেশে ভোটে কোনো টাকার কোনো হুম। আপনার প্রভাব নেই। টাকার বিনিময়ে ভোট দিয়ে ওইভাবে না বলে আমরা বলি যে টাকার প্রভাব আছে। এই জন্যই মানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, বা যারা এইসব নিয়ে চর্চা করেন, বিশ্লেষণ করেন, যারা বাংলাদেশকে একটা ভালো গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চান, তারা কিন্তু কালো টাকা এবং পেশি শক্তির ব্যাপারে নানান ভাবে কথাবার্তা বলেন, এবং সেগুলো বন্ধ করার জন্য আমাদের নির্বাচনী আইনে কতগুলি ব্যবস্থাও করা হয়েছে। কত টাকা খরচ করতে পারবেন, কি ধরনের পোস্টার করতে পারবেন, টাকার হিসাব দিতে হবে, আইনে ব্যবস্থা আছে। কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন, বা যে কেউ প্রশ্ন তুলতে পারে যে সেগুলো কি ঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা। এই প্রয়োগ করার দায়িত্বটা তো, যে সরকার যখন থাকে, গড় যখন থাকে, গভর্নমেন্ট অফ দ্য ডে, তারা যখন নির্বাচন করেন, প্রয়োগ করার দায়িত্ব তাদের। 2008 সালে টাকার বান্ডিল নিয়ে, বস্তা নিয়ে অনেকে ধরা পড়েছিলেন, এবং আমরা মিডিয়াতে এগুলো দেখেছি। সুতরাং যদি তারা প্রয়োগ করতে চান, তারা যদি সৎ হন,
তারা যদি কমিটেড থাকেন, তাদের যদি সদিচ্ছা থাকে, তারা ওই আইনগুলো, ওই ব্যবস্থাগুলো প্রয়োগ করতে পারবেন। কিন্তু আপনি যদি একেধারে বলে দেন যে জনগণ টাকার বিনিময়ে ভোট দেয়, এটা আহ গ্রহণযোগ্য নয়। এরকম কথাবার্তা তো আইয়ুব খানও একসময় বলতেন যে জনগণ গণতন্ত্রের জন্য রেডি নয়, মানে এক ব্যক্তি এক ভোটের জন্য রেডি নয়। এই জন্য বেসিক ডেমোক্রেসি একটা চালু করা হলো। উনি একটা বেসিক ডেমোক্রেসি চালু করেছিলেন, বাট সেগুলো তো টিকে নেই। সুতরাং আমি ওই বিতর্কে যেতে চাই না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন বলেছেন খুব ক্যান্ডিডলি বলতে পারেন, বাট তিনি যেহেতু রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তার এই বক্তব্য জনগণকে অবশ্যই লজ্জিত করে, এবং আমরা লজ্জিত বোধ করি জাতি হিসাবে যে আমাদের জাতি এখানে আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনি বললেন যে এই জাতি টাকা নিয়ে ভোট দেয়। তো বিষয়টাকে আমি ওভাবে দেখতে চাই না, বাট টাকার একটা প্রভাব আছে, কালো টাকারও একটা প্রভাব আছে, এবং সেই পেশি শক্তির প্রভাবটা একটা আসলে প্রভাব আছে। রাজনৈতিক এটা দলগুলোই সবসময় খাটায়, পাল্টাবে না। তাই নয় কি? সেই প্রভাবটা হ্যাঁ, তো আসলে এটা টাকা রাজনৈতিক তো দলগুলো বা রাজনৈতিক দলগুলোই ক্যান্ডিডেটরা দেয়। খাটায় সবসময়। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোই খাটায়। হ্যাঁ। আর জনগণের অংশগ্রহণ, সংস্কারের জনগণের অংশগ্রহণ, এটা খুব একটা ভেগ টার্ম। সংস্কারের জনগণ কিভাবে অংশগ্রহণ করবে? ধরেন একটা আন্দোলনে, বড় আন্দোলনে, বড় বিপ্লবে, অভ্যুত্থানে, মুক্তিযুদ্ধে দেশের তো সব জনগণ কখনোই অংশগ্রহণ করে না। জনগণের মধ্য থেকে যারা এগিয়ে যায়, যারা সামনের কাতারে থাকে, যারা জনগণকে নিয়ে চিন্তা ভাবনা করে, সেটা রাজনৈতিক দল হতে পারে বা যে কোনো ব্যক্তি, নাগরিকও হতে পারে, গোষ্ঠীও হতে পারে, তারা এইসব কাজে এগিয়ে আসে এবং তারা জনগণের বক্তব্যটা তুলে ধরে। সুতরাং রাজনৈতিক দলগুলো জনগণের কথাটাই বলে, এটা আমাদেরকে ধরে নিতে হবে। এখন আপনি ধরেন এই যে ঐক্যমত্য কমিশনে শুধুমাত্র রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে, তারা কৃষকের সাথে আলোচনা করে না, নদীর মাঝির সাথে আলোচনা করে না, যারা মৎস্যজীবী তার সাথে আলোচনা করে না, যারা পাথর উত্তোলন করে নদী থেকে তার সাথে আলোচনা করে না, রিক্সা পুলের সাথে করে না, বা কৃষি শ্রমিকের সাথে করে না। এই কথাগুলো বলার খুবই অর্থহীন। এরকম আলোচনা পৃথিবীর কোনো দেশে কোনো কালেই হয়নি। ওই ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, সেকেন্ড রিপাবলিক বলেন, আরো বড় বড় বিপ্লবের কথা বলেন, অক্টোবর রেভলিউশন বলেন, সব কিছু যদি আমরা বিবেচনা করি, চিন্তা করি, আলোচনা করি, তাহলে দেখবো যে একদম ব্যাপক জনগণের পর্যায়ে, তৃণমূল পর্যায়ে আসলে আলোচনার স্কোপটা খুব কম। এবং সেখানে আলোচনা নিয়ে যেতে হবে রাজনৈতিক দলের মাধ্যমে, অন্যান্য গোষ্ঠীর মাধ্যমে, যারা এই জনগণের রাজনৈতিক সাথে দলগুলো, মানে কাজ যেহেতু করেন। রাজনৈতিক দলগুলো বোঝেন, রাজনৈতিক দলগুলো আসলে সৎভাবে এইটা পালন করবেন, বা ডক্টর মোদী ইউনূসের সরকারের সাথে যে আলোচনা হচ্ছে তার মাধ্যমে একটা বাস্তবায়ন হবে, তারই বা নিশ্চয়তা কি? মানে এই রাজনৈতিক দলগুলো তো অতীতেও অনেক প্রতিশ্রুতি দিয়ে আসছে। সেই এরশাদ পতন আন্দোলনের সময় তাদের ৩ জোটের রূপরেখা, বা ১/১১ সরকারের সময় সংস্কার প্রস্তাবনা, নানান রকম, এমনকি 18 নির্বাচনের আগে সব দলগুলো মিলে আলোচনা হলো। তারপরে রাজনৈতিক দলগুলো তো প্রতিশ্রুতি করে প্রতিশ্রুতি রাখে না, তার নজির অনেক আছে। তাহলে এই যে, এটাও আসলে পুরনো প্রশ্নই, এই যে আলোচনা হচ্ছে সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত হবে, তারপরে সেটি বাস্তবায়ন না করলে, ধরুন ঐক্যমত হলো আর কি, সংসদে গেল, ধরে নেওয়া হচ্ছে বিএনপি যাবে, বিএনপি গেল, যদি তারা না মানে কি হবে? তারপর কি করা যাবে? না মানলে কি হয়? এটা তো হয়ে গেছে, বাংলাদেশে ঘটেনি। আপনি মানেন নাই, তারপর আপনি ক্ষমতায় থাকতে পারবেন? আপনি কিছুদিন থাকতে পারবেন, 10 বছর থাকতে পারবেন, 8 বছর থাকতে পারবেন, 15 বছর থাকতে পারবেন, তারপর তো আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। হুম। সুতরাং রাজনৈতিক দলগুলোকে এগুলো বিবেচনা করতে হবে যে তারা এমনিতেও তো যদি নির্বাচন হলে, তাদের প্রতিশ্রুতি স্বাভাবিক রক্ষা নির্বাচন না আমরা করেন। দেখেছি 5 বছর পর পর এমনিই পরিবর্তন হয়ে যায়, যদি সুষ্ঠু নির্বাচন হ্যাঁ, হয়। 5 বছর পর পর পরিবর্তন হতেই পারে। হুম। সুতরাং আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি আগামী 5, 7, 10টা নির্বাচন করতে পারি, নির্বাচনী ব্যবস্থাটা চালু রাখি, তাহলে আমরা অবশ্যই যে রাজনৈতিক দলগুলো বা যে ক্যান্ডিডেট, সংসদ সদস্য, যিনি তার এলাকায় কিছু প্রতিশ্রুতি দিবেন এবং তার দল যে প্রতিশ্রুতি দেয়, এই প্রতিশ্রুতিগুলো যদি তারা অনুসরণ না করেন, নিশ্চয়ই জনগণ ভোট দিয়ে সে তাদেরকে ফেরত পাঠাবে, তাদেরকে আর পুনরায় নির্বাচিত করবে না। এই আস্থাটা আমাদের জনগণের উপর রাখতে হবে। কিন্তু জনগণকে ভোট দেওয়ার সুযোগটা দিতে হবে, যেটা 14, 18 এবং 24-এ জনগণ সেই ভোট দেওয়ার সুযোগটা পায়নি। এবং জনগণ ভোট দেওয়ার সুযোগ না পেলে, এবং রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি, গণতন্ত্রের জন্য প্রতিশ্রুতি, মানবিক অধিকারের জন্য প্রতিশ্রুতি, সুশাসনের জন্য প্রতিশ্রুতি, এবং দেশের উন্নয়ন, হুম। মানুষের ভাগ্যের উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, আইন শৃঙ্খলা রক্ষা, অনেক নানান বিষয় আছে। অনেকগুলো বিষয় তাদের যে প্রতিশ্রুতি থাকে, সেগুলো যদি প্রতিপালন না করেন, তাদেরকে অবশ্যই সরে যেতে হবে, হয় ভোটের মাধ্যমে, না হলে জনরোষের মাধ্যমে। সুতরাং রাজনৈতিক দলগুলো তো এটা জানেন। এখন যে রাজনৈতিক দলগুলো সক্রিয় আছেন এবং যারা এখন সক্রিয় নাই, বাট মাঝে মাঝে জটিকা মিছিল করেন, তারা সকলেই জানেন, সকল রাজনৈতিক দল জানে বাংলাদেশের, যে জনগণের সাথে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করলে
মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, বৌদ্ধবাদের বাংলাদেশ প্রতিষ্ঠার ব্যাপারে সক্রিয় না থাকলে, আন্তরিক না থাকলে, ভবিষ্যতে যদি সুশাসন দিতে ব্যর্থ হন তারা, অর্থনৈতিক উন্নয়ন করতে ব্যর্থ হন, জনগণের যে অভাব অনটন দূর করতে ব্যর্থ হন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ব্যর্থ হন, তাহলে জনগণ তাদেরকে ছুড়ে ফেলে দেবে, হয় ভোটের মাধ্যমে, নয়তো হুম। রাজপথের আন্দোলনের মধ্যে দিয়ে। মানে ছুড়তেই থাকবে, মানে ছুড়ে আসলে কি পাবে জনগণ? জনগণ ছুড়ে যাকে পাবে তাকেও আবার ছুড়ে ফেলে দেবে, হ্যাঁ, এই এই ছোড়ার মধ্যে কিন্তু থাকতেই হবে। পৃথিবীর সব দেশেই আমাদের পরিবর্তনের মধ্যে থাকতে হবে। ছুড়ে ফেলে দেওয়া একটা কঠিন রাজনৈতিক শব্দ, যেহেতু আমাদের দেশে এরকম অভ্যুত্থান দেখেছি আমরা। আমরা তো আমাদের এই লাইফ টাইমে 69-এর অভ্যুত্থান দেখেছি, 90-এর গণ অভ্যুত্থান দেখলাম, 24-এর গণ অভ্যুত্থান দেখলাম, মানে তিনটা বড় বড় গণ অভ্যুত্থান দেখলাম। এবং আমরা অনেক আন্দোলন দেখেছি, তাই না? অনেক আন্দোলন, নিপীড়নের বিরুদ্ধে, গণতন্ত্রের অধিকারের জন্য, স্বৈরাচারের বিরুদ্ধে অনেক আন্দোলন আমরা দেখেছি। তো আমাদের দেশে তো এটা হয়েছে, হচ্ছে। এবং এর মধ্য দিয়ে যদি রাজনৈতিক দলগুলো নিজেরা শিক্ষা না নেয়, নিজেদের পরিবর্তন যদি না করে, নিজেরা যদি আত্মশুদ্ধ না হয়, তাদের দলের মধ্যে যে সংস্কার করার হুম, দরকার, যে গণতন্ত্র আনার দরকার, সেটা যদি তারা না করে, অফকোর্স জি, তাদের এই মানে ব্যাপারে যারা এখন তাদেরকে ক্ষমতায় জনগণের যাওয়ার জন্য মুখোমুখি আছে হতে বা হবে বিবেচনা করা হচ্ছে, এবং একটা জবাবদিহির মধ্যে পড়তে হবে। তারা কতটা আত্মশুদ্ধ হলো সেই প্রশ্নটাই আমি আসি। কিন্তু নির্বাচন এবং ভোটের বিষয় যেহেতু আপনি বলছেন বারবার, বিবিসির সাংবাদিক ডক্টর মোহাম্মদ ইউনুসকে জিজ্ঞাসা করেছিলেন যে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন সেটি আওয়ামী লীগ না থাকলে কিভাবে হবে, তখন ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটরের বরাত দিয়ে বলছেন, তিনি যেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞাটি দিয়েছেন, তিনি বলছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো দলের অন্তর্ভুক্তি নয়, সব মানুষ ভোট দিতে পারলেই তা অন্তর্ভুক্তিমূলক। ঠিক এই ব্যাখ্যাটাই দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঠিক এই ব্যাখ্যাটাই। আহ, মানে তার ব্যাখ্যা ভুল হলে এই ব্যাখ্যা ঠিক বলা যাবে কি করে, বা এই ব্যাখ্যা ঠিক কিনা? না, এই ব্যাখ্যাটা ঠিক না, কারণ এই ব্যাখ্যাটা আমরা অতীতের যে শাসক আছে তারাও একই ব্যাখ্যা দিতেন, যে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করলো কি করলো না তাতে কিছু আসে না। যদি জনগণ ভোট কেন্দ্রে যায় এবং জনগণ যদি ভোট দেয়, এবং সেটারও কোনো পার্সেন্টেজ নাই, আপনি এখন 10%, 5% ভোট দিল, অন্যরা ভোট দেয়নি, সুতরাং জনগণ তো এসেছিল ভোট কেন্দ্রে, এবং সেই ভোটের ভিত্তিতে একটা নির্বাচন হয়েছে, এগুলো গ্রহণযোগ্য হয় না। সুতরাং এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হবে না যে শুধুমাত্র জনগণ অংশগ্রহণ করলেই আপনার সবকিছু ইনক্লুসিভ হয়ে যাবে। তাহলে তার একটা, মানে তার জন্য আবার আমাদের আলোচনা করতে হবে সেই ইনক্লুসিভ নির্বাচন মানে কি, 80%-এর উপরে জনগণ অংশগ্রহণ করছে কিনা। মানে রিয়েলি আপনি খাতায় কলমে বা মিডিয়াতে দেখিয়ে দেবেন এমন না। 80%, আমাদের দেশে 80%-এর উপরে ভোট পড়ার রেকর্ড আছে। 2008 সালে 87% ভোট পড়েছিল। সাধারণত মানে আমাদের পার্লামেন্টারি নির্বাচনে আমরা যদি 70 সাল থেকে হিসাব করি, তাহলে আমাদের দেশে এই 70-এর বেশি, এই 80-র কাছাকাছি সবসময় ভোট পড়েছে, গড়ে 80 ভাগ। তা 80 ভাগ লোক যদি ভোট কেন্দ্রে যায়, তখন হয়তো আমরা এই দাবিটা করতে পারবো। কিন্তু তার আগে আমরা এই দাবিটা করতে পারবো না। হ্যাঁ, উৎসাহিত করতে পারি যে একটি দল না আসলেও, স্বৈরাচার চলে গিয়েছে, তারা যদি অংশগ্রহণ না করে বা তাদেরকে যদি আমরা অংশগ্রহণ করতে না দেই, তারপরেও যদি ব্যাপক জনগণ, 80% জনগণ ভোটে আসে, তাহলে হয়তো সেটাকে নির্বাচন বলতে হবে। তখন আর ইনক্লুসিভ কথা বলার দরকার নেই, তো এটা জনগণের নির্বাচন হয়ে যাবে। আর যখনই আপনি ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করেন, অন্তর্ভুক্তিমূলক, সেই ব্যাপারে আমরা গত 20 বছর ধরে আলাপ আলোচনা করেছি। অন্তর্ভুক্তিমূলক মানেই হচ্ছে সকল রাজনৈতিক দল যারা রেজিস্টার্ড এবং যাদের জনসমর্থন আছে, যারা ভোট করতে চান, তারা ভোট করবেন, এবং ভোটের সময় তাদের সুযোগ নিশ্চিত করা হবে, হুম, সমান সুযোগ, তাদেরকে কোনো বাধা দেওয়া হবে না, এবং তারা নির্বাচন করতে পারবেন, প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মতো সমান সুযোগ পাবেন। জি। তখন এটাকে ইনক্লুসিভ, কত শতাংশ মানুষ অন্তর্ভুক্তিমূলক বা কত নির্বাচন মানুষ আসলে বলা হয়। ভোট দিতে যাবেন বা ভোট দেবেন সেটা নিশ্চয়ই আমরা ভোটের সময় দেখতে পাবো, কিন্তু আগে থেকে যদি একটু ধারণা, অনেক তো পূর্বাভাসের বিষয় থাকে, সেটা যদি একটু জানতে চাই যে যে বাস্তবতা, যে প্রতিদ্বন্দ্বিতার চিত্র এখন দেখা যাচ্ছে, তাতে কি মনে হয় আসলে জনগণ ভোট দেবে? যেমন চব্বিশের নির্বাচন, তখনও দল তো ছিল, অনেকগুলো দলই নির্বাচন করেছে। আহ মানুষের হাতে বিকল্প কি ছিল, সেই প্রশ্নটা তখনও এসেছে। বিএনপি তখন বারবার একটা কথা বলতো, আপনি কি ড্রেনের পানি খাবেন নাকি নাকি নালার পানি খাবেন, এই দুটো অপশন আছে আপনার হাতে, এখান থেকেই একটা নিতে হবে। এবারে তার ব্যতিক্রম আসলে কি হবে, কি আছে? হ্যাঁ, এবারেও একই ধরনের প্রশ্ন উঠবে, যখন ইনক্লুসিভ নির্বাচন হবে না, তখন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে না, তখন প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আলোচনা হবে, এবং এটা নিয়ে দীর্ঘ বিতর্ক হবে। যে কারণে সম্ভবত জাতিসংঘের সেই ভদ্রলোকের কথাই বলা হয়েছে, তিনি বলেছেন যে বাংলাদেশে একটি দল নিষিদ্ধ করার জন্য
যে আইন করা হয়েছে সেই আইনটা ঠিক হয়নি, এবং সেই আইনটার ব্যাপারে তারা কঠোর সমালোচনা করেছেন। তো সেই আইনটার ব্যাপারে যদি আমরা জাতিসংঘের অনেক কথাই আলোচনা করি, শুনতে চাই, এবং জাতিসংঘকে যখন আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে ব্যবহার করি মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদির জন্য, তখন এই বিষয়টা তো গুরুত্ব দিয়ে আপনাকে আলোচনা করতে হবে এবং এটা একটা সমাধান খুঁজে বের করতে হবে। আপনি আরেকটা কথা বলছিলেন যে দলগুলো আসলে এই পরিস্থিতি বিবেচনায় ও ইতিহাসের যে মানে ছুঁড়ে ফেলে দেওয়ার যে বিবেচনায়, তাতে আসলে তারা আত্মশুদ্ধ হবে। সেই আত্মশুদ্ধির জায়গায় কি আপনি দলগুলোকে দেখছেন, যারা ক্ষমতায় যাওয়ার লড়াইয়ে আছে না, তারা কি? আমি এখনো দেখছি না। এই এই আত্মশুদ্ধির বিষয়টা তখনই ভালোভাবে দেখা যাবে যখন তারা ক্ষমতায় যাবেন। ক্ষমতায় যাওয়ার আগে তো সবারই আহ, নমনীয় থাকেন, অনেক হুম, সুন্দর সুন্দর কথা বলেন, অনেক ভালো একটা ইশতেহার তৈরি করেন, এবং দেশের মঙ্গলের জন্য তাদের প্রাণ কাঁদে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তারা তাদের ইশতেহার ভুলে যান, তারা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ভুলে যান, এবং তারপরে যা ঘটে আমরা তো দেখেছি কি ঘটে। তারপরে সুশাসন থাকে না, দুঃশাসন হয়ে যায়। তারপরে আপনার সুনীতি থাকে না, সব দুর্নীতি হয়ে যায়। হুম। আপনার লুটপাট হয়, আপনার চাঁদাবাজি হয়, আপনার গুম খুম, আয়নাঘর, নির্যাতন, এবং বিভিন্ন ধরনের জঙ্গলি আইনের প্রয়োগ হয়। আমার যে যে পরিমাণ উন্নয়ন হওয়া দরকার সেই উন্নয়ন মুখ থুবড়ে পড়ে। তো সব মিলিয়ে এগুলো তো ক্ষমতায় যাওয়ার পরে আরো ভালোভাবে আমরা দেখতে পারবো। জি। যারাই ক্ষমতা যান ক্ষমতায় তখন যাওয়ার পরে তাদের দেখতে পারবো। মুখটা অতীতের দেখা পরিষ্কার হয়। বাস্তবতা থেকে যদি একটু জানতে চাই, অতীতে যাওয়া দেখা যা দেখেছি আর কি, সেখান থেকে যদি জানতে চাই যে আহ আওয়ামী লীগ নাই, বিএনপির ধারে কাছে কোনো প্রতিদ্বন্দ্বী আছে বলে দেখা যাচ্ছে না বলে অনেকে বলছেন, বা যেই জরিপগুলো আসছে তাতেও দেখা যাচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা নাই। এ কারণেই কি বিএনপি ক্ষমতার দৌড়ে ধরে নেওয়া হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাবে, এটিই কারণ? নাকি বিএনপি এমন কিছু কি আসলে দেখাতে পেরেছে যে তারা আসলে কেন ভালো, তারা আসলে কোথায় কোথায় তাদের অতীতের জায়গা থেকে তারা পরিশুদ্ধ হলো, এরকম কি কিছু দেখাতে পেরেছে বিএনপি? বিএনপির তো একটা সংস্কার প্রস্তাব ছিল, যেখানে তারা বলছিলেন যে তারা 2 দফার বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই সংস্কার প্রস্তাবে বেশ কিছু ভালো প্রস্তাব ছিল, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলো করতে হবে। তো সেই প্রস্তাবগুলো বিএনপি যদি এখনো মনে করে যে তারা কার্যকর করতে চায়, এবং আমরা যদি এই সরকারের পরিবর্তনটা পাই, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনগুলো হবে, এবং বিএনপি যদি তাদের সংস্কার প্রস্তাবগুলো এগিয়ে নিয়ে যেতে চায়, তখন হয়তো বিএনপি যদি, আমি জানি না তো নির্বাচনে কারা মানে কাদেরকে জনগণ পছন্দ করবে। এখন পর্যন্ত বিএনপি দৌড়ে এগিয়ে আছে এই জন্য যে বিএনপি একটা বড় দল এবং অনেক পুরাতন একটা দল। সেই দলের একটা সক্ষমতা আছে, তাদের জনসমর্থন আছে। সেভাবে জামাতে ইসলাম এবং ইসলামী দলগুলোর সমর্থন কিছুটা বেড়েছে। তো ওই তুলনায় বাড়েনি যে তুলনায় তারা বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবেন, এটা এখন মনে হচ্ছে না। সে কারণে মনে হয় যে বিএনপি প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছে, এবং তারা হয়তো একটা ভালো ভোট হলে তারা একটা সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন। তখন আসলে তারা সরকার গঠন করার পরে তারা যে সংস্কারের ব্যাপারে কথা বললেন, যে প্রতিশ্রুতিগুলো দিলেন, অথবা জাতীয় জাতীয় ঐক্যমত্যে যেসব বিষয়ে তারা একমত হবেন, এবং এটার যে চার্টারে যদি তারা সিগনেচার করেন, সাইন করেন, এবং এই চার্টারটা যদি জনগণের সামনে তুলে ধরা হয়, তখন নিশ্চয়ই আমরা একটা দলগুলোর মধ্যে একটা পরিবর্তন আমরা দেখতে পারবো। জি। কিছুটা পরিবর্তন হয় নাই এরকমটা মনে হয় না। তাদের যে প্রধান নেতা এখন কিন্তু এখনো দেশে ফিরে আসেননি, বাট এই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে বিএনপির কিছু কিছু লোকজন এবং বেশ কিছু এলাকায় তাদের যে কার্যক্রম, সেটা নিয়ে অনেক সমালোচনা আছে। সেই কার্যক্রমগুলোর মধ্যে চাঁদাবাজি আছে, দখল আছে, ইত্যাদি আছে, এবং সে ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কিছু কিছু ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বাট ফাইনালি একটা জিনিস আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, যে দেশে একটা সরকার আছে, সেখানে বিএনপি হোক আর অন্য দল হোক, যে কোনো দল, যে কোনো রাজনৈতিক সংগঠনের নামে কেউ যদি এসব করে, সেগুলোকে বাধা দেওয়া এবং সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের। হুম। সেখানে আপনি এরকম খোলা হাতে ছেড়ে দিচ্ছেন কি কেন, সেই ব্যাপারে কিন্তু মানুষজন কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করা শুরু করেছে। কারণ তারা বলছে যে এটা ইচ্ছা করে করতে দেওয়া হচ্ছে, যাতে এই বিএনপির যারা তৃণমূলের দুষ্টামি করছে বা যারা পার্টির নির্দেশ অমান্য করছে, তারা এসব করতে থাকুক, এবং তার ফলে জনমনে তাদের সম্পর্কে একটা বিতৃষ্ণা হোক। এই কাজটা তো সরকারের। আপনি তো বলতে পারেন না যে সরকার আছে কিন্তু অন্য একটা রাজনৈতিক দল সবকিছু দখল করে নিচ্ছে, চাঁদাবাজি করতেছে, সন্ত্রাস করতেছে। তো এটা তো